দর্শক, এই বিষয়ে কথা বলতে আমরা আমন্ত্রণ জানিয়েছি ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ডিসিসি এর সাবেক প্রেসিডেন্ট এবং রিভারস্টোন ক্যাপিটালের সিইও আশরাফ আহমেদকে। আসুন তাকে স্টুডিওতে স্বাগত জানাই। জনাব আশরাফ আহমেদ, আপনাকে শুরুতেই স্বাগত জানাতে চাই। আমার আর আপনার এই আলোচনায় কথা হচ্ছে প্রায় 2 বছর পরে, আমি যদি ভুল না করে থাকি। তখন আপনি এক ধরনের নতুন দায়িত্বে ছিলেন। এখন তো অনেক ধরনের পরিবর্তন হয়ে গেছে, রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে এবং প্রশ্নটা এখান থেকেই, নতুন সরকার যখন কিছুদিন আগে বলতে প্রায় 1 বছর আগে যখন দায়িত্বটা নিল, তখন এক ধরনের প্রত্যাশা ছিল আর্থিক খাতে সংস্কার হবে, বিনিয়োগের পরিবেশ তৈরি হবে, মুদ্রানীতির মাধ্যমে ব্যাংকিং খাতে কিছুটা ফ্লেক্সিবিলিটি রাখা হতেও পারে, নাও হতে পারে, যদি এখন ফ্লেক্সিবল না। কিন্তু সার্বিকভাবে আপনারা এক ধরনের স্থিতি চেয়েছিলেন যেটা ব্যবসায় আপনাদের কার্যক্রমকে সহজ করবে। সেটি হয়েছে কিনা? ধন্যবাদ। স্থিতিশীলতার অ্যাচিভমেন্টে যদি বলি, দুটো জিনিস মোটামুটি 2 বছর ধরে আমাদের আছে। সেটা হচ্ছে যে, এক নম্বর হচ্ছে যে আমাদের ডলারের দাম যেটা, এটা মোটামুটি 110 থেকে 120 টাকা লেভেলে স্ট্যাবিলাইজ করে গেছে। আমাদের রিজার্ভের লেভেলটাও 20 বিলিয়ন লেভেলের কাছাকাছি স্ট্যাবিলাইজ করে গিয়েছিল। এখন সেটা বেড়ে $31 বিলিয়ন এসছে। সো এই দুটা আমি মনে করি একটা বড় অ্যাচিভমেন্ট। কিন্তু এটা ইনফ্লেশন স্টিল ইজ ভেরি পারসিস্টেন্টলি ভেরি হাই, এবং সেটার সাথে সাথে যেটা হয়েছে, আমাদের আসলে গ্রোথ কমে এসছে, মানে 3.5-4% লেভেলে। আমরা হয়তো বা গত 3-4 দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছে গেছি। যেটা আশঙ্কার জিনিস যেটা হচ্ছে যে আনএমপ্লয়মেন্ট রিপোর্টেডলি বাড়ছে। আনএমপ্লয়মেন্টের ডেটা বাংলাদেশে খুবই আনরিলায়েবল আমি বলবো। সো কিন্তু যেটা অ্যানেকডোটালি যেটা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন পত্রিকার রিপোর্ট থেকে, যে আনএমপ্লয়মেন্ট বেড়ে যাচ্ছে, কারণ নতুন জব ক্রিয়েশন হতে আমরা দেখছি না। সো এটার মানে হচ্ছে যে ইকোনমি এক ধরনের সংখ্যার অবস্থা থেকে আরেক ধরনের সংখ্যায় ট্রান্সফার করেছে। যে ধরুন, যদি 2024-এর কথা বলি, যে আমাদের একটা বড় ধরনের সংখ্যা ছিল যে আমাদের ডলার রিজার্ভের কী হবে, আমাদের এক্সটার্নাল ইকোনমিতে কী হবে, সেটা টু অ্যান এক্সটেন্ট সাস্টেন করেছে, স্ট্যাবিলাইজ করেছে। কিন্তু এখন আমাদের জন্য বড় রিস্ক হচ্ছে স্ট্যাগফ্লেশন। কারণ একই সাথে যদি 3টা কম্বিনেশন দেখেন, যে হাই ইনফ্লেশন, পারসিস্টেন্ট ইনফ্লেশন, হাই আনএমপ্লয়মেন্ট এবং লো গ্রোথ, এটা কিন্তু এটা হচ্ছে ক্লাসিক একটা স্ট্যাগফ্লেশন বলি আমরা, স্ট্যাগনেন্ট ইনফ্লেশন। এটা অত্যন্ত ডেঞ্জারাস একটা ব্যাপার, কারণ এটা যদি ঠিকমতো কন্ট্রোল না করা যায়, তাহলে কিন্তু আসলে আপনার যদি স্ট্যাগফ্লেশন একটু লং টার্মে বড় ধরনের অর্থনৈতিক স্ট্রাকচারাল প্রবলেম ক্রিয়েট করে, এবং সেটা বেরোতে প্রায় 5 বছর 10 বছর কিছু একটা সময় লেগে যেতে পারে। সো এই যে ডেঞ্জারটা আমাদের, এটা হচ্ছে আমাদের নতুন চ্যালেঞ্জ। একটা বিষয় সেটা হচ্ছে যে, আমি বিনিয়োগের পরিবেশের কথা যদি বলি, আপনারা যারা দেশীয় উদ্যোক্তা আছেন তারা তো বলবেনই, ব্যাংকে এখন যেই ধরনের সুদের হার আমরা দেখতে পাচ্ছি, বলা হচ্ছে যে এটা আগের যেই মানে অনিয়মগুলো হয়েছে, বিশৃঙ্খলাগুলো হয়েছে, যে পরিমাণ এনপিএল রয়ে গিয়েছে, সেটার কারণে এখন আমাদেরকে এই সুদের হার ডিল করতে হচ্ছে। কনসিডারিং দ্য ফ্যাক্ট আমাদের এফডিআইও কমে গিয়েছে গত 1 বছরে। গভর্নমেন্টের অনেক ধরনের ইনিশিয়েটিভের পরে, বিডার এত আয়োজনের পরেও আমরা কিন্তু ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট বাড়াতে পারিনি, কারণ সবাই এক ধরনের রাজনৈতিক স্থিতিশীলতার প্রশ্ন করেন। আমি আপনাকে এটা আইডিয়া মাথায় জুড়ে দিচ্ছি না, আপনি আপনার পার্সপেক্টিভ থেকেই বলবেন। দেশি বিনিয়োগকারীরা বিনিয়োগ করার আগে এখন কি ভাবছেন, বিদেশি বিনিয়োগকারীদেরকে এখন আমাদের কি বার্তা দেওয়া উচিত? দেখুন, আমাদের গত 1 বছরের রাজস্ব নীতি এবং মুদ্রানীতি দুটোতেই কিন্তু কন্ট্রাকশনারি একটা স্টান্সে আছি আমরা। এটার ডাইরেক্ট ইম্প্যাক্ট হচ্ছে বিনিয়োগ কমিয়ে দেয়। সো একদিক থেকে চিন্তা করলে যে সরকারের যে পলিসি, সেটা কিন্তু বিনিয়োগ যাতে কমে আসে সেটার দিকে এইম করা। এবং এটা কেন করা হয়েছে সেটাও খুব সহজ। এটার করার প্রাইমারি উদ্দেশ্য হচ্ছে ইনফ্লেশন কন্ট্রোল করা। এটা যে খুব একটা এফেক্টিভ হচ্ছে আমি বলবো না, এবং এফেক্টিভ না হওয়ার কারণটাও আমি বলে দিই। দেখুন, আমেরিকার মতন একটা ইকোনমিতে আপনি যদি ইন্টারেস্ট রেট বাড়ান, সাথে সাথে ডিমান্ড কমে যায়। কারণ আমেরিকান ব্যাংকিং সিস্টেম থেকে প্রায় 70% লোন হচ্ছে কনজিউমার লোনস, এবং বাকি 30% হচ্ছে বিজনেস লোনস। আমাদের ক্ষেত্রে সিনারিওটা উল্টা। আমাদের প্রায় 90% লোন হচ্ছে বিজনেস লোন, এবং মাত্র কনজিউমার লোন মাত্র 10%। সো ইন্টারেস্ট রেট বাড়লে যেটা হয়, যে কনজিউমার ডিমান্ড যে উপরে যে ইম্প্যাক্টটা পড়ে, সেটা আসলে খুবই কম। কিন্তু সাপ্লাই কার্ভে, যেটা সাপ্লাই চেনে ইন্টারেস্ট কস্ট বাড়িয়ে দিলে যেই চাপটা পড়ে, সেটা আরও অনেক বেশি হয়। ফলে বাংলাদেশে যেটা দেখা যায়, যে ইন্টারেস্ট রেট বাড়ালে আপনার ইনফ্লেশন কমে না যে তা না, কিন্তু সেটার ট্রান্সমিশন মেকানিজমের কারণে সেটার এফেক্টিভনেস খুবই কম। আবার উল্টো দিকে যদি আপনি দেখেন, এখানে আপনি হঠাৎ মানে যদি দেখি এভাবে বলি আমরা, যে ইন্টারেস্ট রেট 15% হলে ইনভেস্টমেন্ট এমনিতেই
কমে আসার কথা, কিন্তু আমাদের জন্য আসলে ইন্টারেস্ট রেটের থেকেও বড় যেই সমস্যাটা তৈরি হয়েছে সেটা হচ্ছে যে ব্যাংকিং সিস্টেমে লিকুইডিটি ফ্লো কিংবা ক্রেডিট ক্রাঞ্চ যদি আমরা বলি হয়েছে। যেমন খুব সহজভাবে যদি দেখেন, আপনি গত 3 দশকের বাংলাদেশে এভারেজ লোনের গ্রোথ, প্রাইভেট সেক্টরের ক্রেডিট গ্রোথ থেকে থাকে 10 থেকে 15% লেভেলে, সেটা নেমে এসছে 6-7% লেভেলে। এবং একটা বড় সংখ্যক ব্যাংক আসলে সিস্টেমের বড় ব্যাংকগুলো অনেকগুলোই আসলে লেন্ডিং মার্কেট থেকে কমপ্লিটলি অ্যাবসেন্ট। যারা আছেন তাদের জন্য আসলে যখন 12%-এর ট্রেজারি বিল কিংবা বন্ডের রেট থাকে, তখন কর্পোরেটকে লোন দেওয়ার থেকে ট্রেজারি বিলে ইনভেস্ট করাটা অনেক বেটার একটা অপশন। সো এই ফলশ্রুতিতে যেটা হচ্ছে যে কর্পোরেটগুলোর জন্য একটা বড় ধরনের চাপ পড়ছে যে যথেষ্ট পরিমাণে ওয়ার্কিং ক্যাপিটাল ফ্লো হচ্ছে না। নেট রেজাল্ট হচ্ছে আপনার সাপ্লাই এবং ডিমান্ড দুটোই কমে আসছে। ডিমান্ড কমে আসলে আপনার ইনফ্লেশন কমে আসার কথা, সেটা যে হচ্ছে না তা না, হচ্ছে, স্রোতগতিতে হচ্ছে। কিন্তু সাপ্লাই কমে আসলে যেটা হয় যে তখন ওই যে ডিমান্ড কমার যে অ্যাডভান্টেজটা ছিল সেটা আর পাওয়া যায় না। এবং সেকেন্ড যেই ডেঞ্জারটা ক্রিয়েটেড হচ্ছে, এটা যেহেতু একটা প্রলংড পিরিয়ড ধরে চলছে, আমাদের কিন্তু আসলে প্রোডাক্টিভ ক্যাপাসিটি ডিস্ট্রাকশন হচ্ছে। আমরা যে দেখি যে ছোটোখাটো অনেক ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে, অনেক এসএমই অপারেশন গুটিয়ে নিচ্ছেন, তার কারণটা কিন্তু হচ্ছে তাদের যে ক্যাপিটাল ছিল তারা কিন্তু এই সিনারিওতে যেখানে মানে আপনার ব্যবসার ক্রমাগত সংকুচিত হয়ে আসছে এবং সে লসের পরিমাণ বাড়ছে, এটা কিন্তু সাস্টেন করতে পারছেন না। খুব সহজভাবে যদি আমি অ্যাগ্রিগেট বিজনেস হিসাবে বলি, দেখুন আমাদের যেটা হচ্ছে যে সেলস স্ট্যাগনেট করে যাচ্ছে, ভলিউম কমে যাচ্ছে, কস্ট বেড়ে গেছে, সাপ্লাই মানে সেটা র ম্যাটেরিয়াল থেকে শুরু করে ইউটিলিটি থেকে শুরু করে আপনার ওয়েজেস থেকে শুরু করে সব কিছুতে সাপ্লাই বেড়ে যাচ্ছে, কস্ট বেড়ে যাচ্ছে। আবার ফলে আমার যেটা হচ্ছে যে আমাদের অপারেটিং প্রফিট লাইনে যেটা হচ্ছে সেটা ড্রাস্টিক্যালি কমে যাচ্ছে। এবং তখন যখন আপনার ইন্টারেস্ট রেট যখন 9 থেকে 15% লেভেলে চলে গেছে, ওইটার যে ইম্প্যাক্ট, সেটার ফলে প্রফিটেবিলিটি এবং আমাদের রিইনভেস্টমেন্ট ক্যাপাসিটি খুব ড্রাস্টিক্যালি কমে গেছে। এখানে একটা জিনিস বলে রাখি, দেখুন বাংলাদেশের ইনভেস্টমেন্টের প্রাইমারি ড্রাইভার হচ্ছে এন্টারপ্রেনারদের রিইনভেস্টমেন্ট। আমরা যা প্রফিট করি সেটা আমরা বছরের পর বছর, দশকের পর দশক ধরে ইনভেস্ট করে যাই। এইটাই কিন্তু বাংলাদেশের গ্রোথের ফান্ডামেন্টাল ড্রাইভার। আপনি যদি দেখেন যে এফডিআই কিন্তু বাংলাদেশের ইতিহাসে কখনোই 1%-এর বেশি কখনো আমি দেখেছি বলে মনে পড়ে না। ফলে বাংলাদেশের গ্রোথ ইনভেস্টমেন্টের যে ক্যাপিটাল ফ্লো, এখানে এফডিআইয়ের কোনো ভূমিকা আদৌ নেই। যেটা এফডিআই যে ভূমিকাটা যেটা আছে সেটা হচ্ছে নতুন টেকনোলজি, নতুন ম্যানেজমেন্ট প্র্যাকটিসেস, নতুন স্কিলস, এগুলো ইমপ্লিমেন্ট করার জন্যে এটা খুবই কাজে দিয়েছে। যেমন আমাদের মানে আমাদের টেলিকম কোম্পানিগুলো, এগুলো সবই ফরেন কোম্পানিজ। ব্যাংকিংয়েরও একটা বড় অংশ এসছে আসলে, মানে সবচেয়ে এফেক্টিভ ব্যাংকিংয়ের ইনভেস্টমেন্টগুলো এসছে আসলে মাল্টিন্যাশনাল ব্যাংকগুলোর কাছ থেকে। কিন্তু সেটাও কিন্তু আপনি যদি দেখেন, দেয়ার কন্ট্রিবিউশন টু দ্য সিস্টেম ইন স্কিলস ইজ মাচ হায়ার দেন দেয়ার অ্যাকচুয়াল ক্যাপিটাল ইনভেস্টমেন্ট। সো এফডিআই আসলে বাংলাদেশের জন্য ইতিহাসে কখনোই খুব একটা ক্রিটিক্যাল ভূমিকা পালন করেনি, এখনও করছে না। কিন্তু যেহেতু আপনি ডোমেস্টিক ইনভেস্টরদেরকে একটা বড় ধরনের চাপের মুখে রেখেছেন, সেখানে একটা বড় ধরনের স্লোডাউন হচ্ছে। একটা বিষয় সেটা হচ্ছে যে আমি একটু ব্যাংকিং সেক্টর নিয়ে প্রশ্নটা আরেকটু করতে চাই এবং এটা একটু বড় হবে প্রশ্নটা। সেটা হচ্ছে যে আমরা যে এনপিএল ভেবেছিলাম তখনের তুলনায় যখন আমরা সরকারের পতন হলো, তখন বিগত সরকারের, তখন আমরা দেখলাম যে এনপিএল এর পরিমাণ আসলে যা ভেবেছিলাম তার থেকে অনেক বেশি যখন ফরেনসিক অডিটগুলো হলো। এবং এখন আপনি বলছেন যে ক্রেডিট ক্রাঞ্চ হয়ে গিয়েছে। ব্যাংকিং সেক্টরের আপনি যখন নিজে দায়িত্ব ছিলেন তখন আপনি ব্যাংকিং সেক্টর যে স্ট্রাকচার না সেটা আপনি তখনও বলেছিলেন। এখন আমি যদি প্রশ্নটা করি, ব্যাংকের যে সংস্কারের কথা আমরা বলছি তাতে আসলে ব্যাংকে আপনারা স্ট্রাকচারের দিকে যেতে দেখছেন কিনা, এবং দ্বিতীয়ত হচ্ছে এই এনপিএলগুলোর অবস্থা আসলে কী হবে আমরা জানি না। আমরা যদি সেই ধাক্কা সামলাতে না পারি, ব্যাংকিং এখন মার্জ হবে, কি হবে না হবে, কেউ টেক ওভার করবে নাকি বন্ধ হয়ে যাবে, এখন এই আলোচনা খুব পপুলার আলোচনা। এসব আর্থিক খাতকে আপনি এখন কিভাবে মূল্যায়ন করেন? অনেক দীর্ঘ প্রশ্ন, একটু আনপ্যাক করে বলি, এটা দুটো ভাগে আনসার দিই আমি। ঠিক আছে। দেখুন, আমাদের যেটা বাস্তবতা যেটা মানতে হবে সেটা হচ্ছে গত 4 বছরে আপনার বিশেষ করে 2022-এর পর থেকে বাংলাদেশের কর্পোরেট সেক্টর একটা ভয়াবহ দুর্যোগের মধ্যে দিয়ে গেছে। ভয়াবহ দুর্যোগ আমি কেন বলবো, যে আমি এটাকে বলবো আসলে একটা পারফেক্ট স্টর্ম। কীরকম, যে আমাদের কি দেখা গেল যে আমরা প্রথম ধাক্কায় একটা এক্সচেঞ্জ রেটের কারণে একটা বড় ধরনের বাড়ি খেলাম, ব্যালেন্স শিটে ম্যাসিভ একটা লস বুক হলো আপনার। তারপরে দেখা গেল যে আমাদের একটা ক্রেডিট ক্রাঞ্চ হচ্ছে, যে আমাদের যে ওয়ার্কিং ক্যাপিটাল যতটুকু দরকার ছিল সেটা আর পাওয়া যাচ্ছে না। সিম্পল হিসাব, আগে ধরেন ওয়ার্কিং ক্যাপিটাল ছিল 85 টাকা ইম্পোর্ট সাস্টেন করার জন্য, এখন সেই ইম্পোর্টের রিকোয়ারমেন্টটা তো হয়ে গেছে 122 টাকা, আমার ওয়ার্কিং ক্যাপিটাল তো বাড়ে নেই। ফলে কী হচ্ছে, আমার 30% আপনার প্রোডাকশন লস করে আমার 70% ক্যাপাসিটিতে রান করতে হচ্ছে।
কারণ এর থেকে বেশি ওয়ার্কিং ক্যাপিটাল আমার নেই। থার্ড জিনিস যেটা হচ্ছে যে আমার ইনফ্লেশনের কারণে আমাদের ডিমান্ড কমে গেছে, মানুষের হাতে পয়সা নেই, তারা কিনছেন না। ফোর্থ যে ইস্যুটা হচ্ছে ইন্টারেস্ট রেটের কারণে আমাদের এক হচ্ছে যে আমরা আগে যতখানি লোন সাস্টেন করতে পারতাম এখন আর সেটা পারছি না, সেটা প্রায় 30% কমে গেছে। সো এই যে কমে যে গেছে, যে এই যে টাকা যে শর্টফল যেটা, এটা আমি কোত্থেকে ফেরত দিব? এটা তো আমাকে আসলে হয় ব্যবসা চালিয়ে ফেরত দিতে হবে অথবা নতুন করে ক্যাপিটাল ইনজেকশন করতে হবে। নতুন করে ক্যাপিটাল ইনজেকশনের জন্য ক্যাপিটাল মার্কেট থেকে শুরু করে কোনোটাই কিন্তু ঠিক অবস্থায় নেই। সো এই যে এই ধরনের চাপের ফলে, এই পারফেক্ট স্টর্মের ফলে বাংলাদেশের কর্পোরেট সেক্টর একটা বড় ধরনের ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের ভিতরে আছে। দেয়ার হ্যাজ বিন এ ম্যাসিভ লস ইন ইকুইটি, ক্যাপিটাল লস হয়েছে আমাদের, অপারেটিং কন্ডিশনস, অপারেটিং প্রফিট লেভেল সিগনিফিকেন্টলি কমে গেছে। আপনি যদি কিছু না, যদি ঢাকা স্টক এক্সচেঞ্জে যে ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো আছে তার যদি ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলোর ব্যালেন্স শিট, পিএনএল যদি দেখেন, এক্স্যাক্টলি এই স্টোরিটাই দেখবেন। আমি নিজে তাই পেয়েছি। এইটার ফলে যেটা হচ্ছে আপনার এই যে এই ডিস্ট্রেসটা, এটা কিন্তু আমরা এখন ব্যাংকিং সিস্টেমেও দেখছি। কারণ আলটিমেটলি কী হয়, ব্যাংকের অ্যাসেট তো সবই বিজনেসেস, 90% হচ্ছে কর্পোরেটস। সো তারা যদি টাকা ফেরত দিতে না পারেন তখন ব্যাংকের এনপিএল বাড়তে থাকবে। এবং আমরা এটার মাঝখানে দুটো কাজ করেছি। এক নম্বর হচ্ছে যে আমাদের যে এনপিএলের যে ডেফিনেশন ছিল সেটা বাড়িয়ে দিয়েছি, মানে ইন দ্য সেন্সে আগে 6 মাস ছিল, ওটাকে এখন 3 মাসে নামিয়ে আনা হচ্ছে এবং শূন্য ডেজেটা নামিয়ে আনা হবে। এটার ফলে যেটা হচ্ছে যে ইন এ নর্মাল কন্ডিশন আপনার কিন্তু এনপিএল কয়েক গুণ বাড়ার কথা, এবং এটা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। আমরা যে দেখছি যে 2 লক্ষ কোটি টাকার থেকে বেড়ে এনপিএল বেড়ে 5 লক্ষ কোটি টাকায় গেছে এবং আরও বাড়ার সম্ভাবনা আছে। এটার একটা বড় কন্ট্রিবিউটিং ফ্যাক্টর কিন্তু এই কর্পোরেট ফাইন্যান্সিয়াল ক্রাইসিস। এইখানে আমরা যদি বলি যে আপনি যদি দেখেন যে আমরা বলছি, কেউ বলছেন যে কিছু কিছু ব্যাংক লুটপাটের শিকার হয়েছে, সেই ইম্প্যাক্টটা কিন্তু আমরা মোটামুটি ডিসেম্বর এবং মার্চের মধ্যে আমরা পেয়ে গেছি। কারণ এই যে এই লোনগুলো যেগুলো অ্যাকচুয়ালি অপারেটিং লস ছিল ব্যাংকের জন্য, এই লোনগুলো কিন্তু আসলে তখন তার মধ্যেই ক্রিস্টালাইজ করে গেছে। তারপরে যে এনপিএল যে বৃদ্ধিটা দেখছেন, এটা আমি মনে করি আসলে জেনুইন এনপিএল। কারণ এখানে আমরা তো দেখতে পাচ্ছি যে অনেক কর্পোরেট, বিশেষ করে এসএমইদের জন্য একটা দুর্বিষহ চাপ হয়ে গেছে এই ক্রেডিট কন্ট্রাকশন এবং ইন্টারেস্ট রেট। তো এটার ফলে যেটা হচ্ছে যে ব্যাংকিং সিস্টেম যেহেতু 10% এনপিএল থেকে বেড়ে 30% এনপিএলে চলে গেছে, ব্যাংকিং সিস্টেমের লেন্ডিং ক্যাপাসিটি ড্রাস্টিক্যালি কমে গেছে, ক্যাপিটাল শর্টফল হচ্ছে। এবং এটার একটা নাম আছে ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল ওয়ার্ল্ডে, যে এটাকে আমরা বলি যে টুইন ব্যালেন্স শিট প্রবলেম, যে একই সাথে কর্পোরেট ব্যালেন্স শিট এবং একই সাথে ব্যাংকের ব্যালেন্স শিট দুটোই এফেক্টেড হয়। এবং এটা হলে যেটা সবচেয়ে ডেঞ্জারাস জিনিস যেটা হচ্ছে, যতক্ষণ না আপনার ব্যাংকিং সিস্টেম আপনি রেস্টোর করতে পারছেন, স্ট্যাবিলাইজ করতে পারছেন এবং রিক্যাপিটালাইজ করতে পারছেন, ততক্ষণ কিন্তু আপনার পক্ষে আর গ্রোথ ফান্ডিংও করা সম্ভব হচ্ছে না, ইকোনমি গ্রো করানো সম্ভব হবে না। সো আমি একটু আগে যেটা বলছিলাম যে স্ট্যাগফ্লেশনের যে আমাদের যে একটা বড় ধরনের রিস্ক তৈরি হয়েছে, এটার একটা বড় কন্ট্রিবিউটিং ফ্যাক্টর কিন্তু আসলে এই টুইন ব্যালেন্স শিট প্রবলেম। একটু ছোট্ট করে জানতে চাই, তারপর আমরা বিরতি নেব। সেটা হচ্ছে, আগের থেকে কি ব্যাংক আপনাদেরকে ঋণ দেওয়ার ক্ষেত্রে বা অন্যান্য এলসি খোলার ক্ষেত্রে বেশি স্ক্রুটিনি করছে? এটার কোনো এফেক্ট আছে? না, ব্যাপারটা আমি স্ক্রুটিনি একটা আসলে এভাবে বলবো যে স্ক্রুটিনি হচ্ছে, এনহান্স স্ক্রুটিনি হচ্ছে এক ধরনের ব্যারিয়ার ক্রিয়েট করা। কারণ ব্যাংকের কিন্তু এখন যেটা হচ্ছে, ব্যাংক নিজেও কিন্তু কতখানি লোন দিতে পারবে, কতখানি এলসি খুলতে পারবে, এই লিমিটটাও কিন্তু বড় ধরনের একটা চাপের মুখে আছে। কারণ ব্যাংক আগে যেখানে ব্যাংকের ধরেন একটা অ্যাসেসমেন্ট ছিল যে আমরা এতটুকু এক্সপানশন করতে পারবো, সেই ফিগারটা কিন্তু ড্রাস্টিক্যালি কমে এসছে। কারণ ব্যাংকেরও নিজেরও লিকুইডিটি ইস্যু আছে, ব্যাংকেরও আসলে ডলার মার্কেটের উপরে অ্যাভেলেবিলিটির একটা মেজর ইস্যু আছে। কারণ দেখুন, একটা জিনিস যেটা আমাদের জন্য গত 3 বছরের রিয়ালাইজেশন হচ্ছে, ব্যাংকগুলোর ক্ষেত্রে কিন্তু এখন নিজের এক্সপোর্ট ছাড়া ইম্পোর্ট ফাইন্যান্সিং করাটা, এক্সপোর্ট কিংবা রেমিটেন্স কালেকশন ছাড়া ইম্পোর্ট ফাইন্যান্সিং করাটা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। কারণ একটা সময় ছিল যেখানে আপনি যাই এলসি খুলতেন, আপনি সেটা ইন্টারব্যাংক মার্কেট থেকে কিনে ডলার পেমেন্ট করতেন, এক্সপোর্ট থেকে যা আসতো সেটা আপনি ইন্টারব্যাংক মার্কেটে বিক্রি করে দিলেন। কিন্তু এফেক্টিভলি আমাদের কিন্তু 2021-22-এর পর থেকেই মোটামুটি আমাদের ইন্টারব্যাংক ডলার মার্কেট কিন্তু বন্ধ। ফলে যেটা হচ্ছে যে ব্যাংক নিজে যদি দেখে যে আমি মাসে $10 মিলিয়ন বেশি এক্সপোর্ট পাচ্ছি না, এক্সপোর্ট এবং রেমিটেন্স মিলিয়ে পাচ্ছি না, তাহলে আমি কিন্তু ভাই আমি এলসি কিন্তু $10 মিলিয়ন বেশি খুলতে পারবো না। সো আমি যখন $10 মিলিয়ন বেশি খুলতে পারবো না, তখন আমার কাস্টমারের কাছে যদি $20 মিলিয়ন ডিমান্ডও থাকে, আমি অ্যাজ এ ব্যাংক
আমি কিন্তু সেটা এন্টারটেইন করতে পারবো না এবং চেষ্টা করবো সেটা থেকে না করার জন্য। এটাই হচ্ছে। ওকে, আমরা এই প্রজেক্টে বিরতি নিচ্ছি। বিরতির পর ফিরে আসে আমরা একটু ফাইন্যান্সিয়াল সেক্টর নিয়ে আরেকটু কথা বলবো, কিন্তু দর্শক আমরা তার আগে একটু বিরতি নিয়ে আপনাদের কাছে খুব দ্রুত ফিরে আসবো, আমাদের সাথেই থাকুন। আবার স্বাগত, আপনারা দেখছেন দ্য বিজনেস। আমাদের সাথে স্টুডিওতে আছেন ডিসিসি এর সাবেক প্রেসিডেন্ট এবং লিভারস্টোন ক্যাপিটালের সিইও আশরাফ আহমেদ। আমি এখন একটা পপুলার বিষয় আপনার সামনে আনতে চাই, ওই যে ফাইন্যান্সিয়াল সেক্টর নিয়ে কথা বলার আগে আমি এটা একটু আনতেই চাই। সেটা হচ্ছে আমাদের এলডিসি গ্র্যাজুয়েশন করা উচিত নাকি উচিত না। এটা নিয়ে আমার ধারণা আপনারা ব্যবসায়ীরাও এখন দুই ভাগ হয়ে গিয়েছেন, এক ভাগ চাচ্ছেন আর এক ভাগ চাচ্ছেন। আপনি কোনটি চাচ্ছেন সেটাও বলবেন। আর যদি এরকম হয়ে থাকে, আপনারা মনে করেন যে এখন এলডিসি গ্র্যাজুয়েশন কিছুটা বিলম্বিত হওয়া উচিত, আমরা আর কত বিলম্ব করব? ধন্যবাদ। দেখুন, আমার মনে হয় না বাংলাদেশে কোনো ব্যবসায়ী আসলে চান যে আমরা এলডিসি গ্র্যাজুয়েশন এই মুহূর্তে গ্র্যাজুয়েট করি। বাট এফেক্টিভলি আমি একটু এক্সপ্লেন করি, আনপ্যাক করার চেষ্টা করি জিনিসটা। দেখুন, এলডিসি গ্র্যাজুয়েশন যদি আমাদের স্টেটাস যদি এলডিসি থেকে লো ইনকামে চলে যায়, 4টা মেজর ইম্প্যাক্ট এরিয়া আছে। এক নম্বর হচ্ছে আমাদের যে প্রেফারেন্সিয়াল অ্যাক্সেস যেটা বলি আমরা, সেটা বন্ধ হয়ে যাবে। সো মানে যেমন আমরা ধরেন এলডিসি হিসাবে ইউরোপে এখন ডিউটি ফ্রি এবং কোটা ফ্রি এক্সপোর্ট করতে পারি, এরকম আরও অনেক ধরনের অ্যাডভান্টেজ পাই। সো এগুলো যদি নেট যদি চলে যায়, তাহলে আমাদের এক্সপোর্টের প্রাইস, মানে আমাদের গুডসের কস্ট ফর দ্য ইম্পোর্টার্স, যে ইম্পোর্টিং নেশনসের জন্য 6 থেকে 12% লেভেলে ধরি আমরা যে কস্ট বাড়বে। 6% কস্ট বাড়লে দের ইজ আ প্রবাবিলিটি যে একটা বড় অংশ আসলে অর্ডার বাংলাদেশ থেকে ভলিউম কমে যাবে। সো এটা হলে তার মানে হচ্ছে যে আমাদের যদি ধরা যাক যদি 10% কমে, সো আমাদের এখন ধরেন মোটামুটি $45-50 বিলিয়ন এক্সপোর্ট হয়, সেটা $5 বিলিয়ন কমে যাবে। এটা একটা বড় ধরনের একটা ইম্প্যাক্ট আছে মার্কেটে। সেকেন্ড যেই জিনিসটা হচ্ছে, দেখুন আমরা এখন অনেক কিছু আইপি এবং প্রোটেকশনের বাইরে আমরা ট্যারিফ প্রোটেকশনের ভিতরে কাজ করি, ট্যারিফ অ্যান্ড নন ট্যারিফ। যেমন একটা এক্সাম্পল দিই, বাংলাদেশে অনেক ওষুধের জন্যই আসলে পেটেন্ট থেকে এক্সেমশন আছে ট্রিপসের আন্ডারে। এখন সেই কারণে, এবং এটা ধরেন পুরানো অ্যান্টিবায়োটিকের অ্যামক্সিসিলিনের ক্ষেত্রে কাজ খুব একটা এফেক্টিভ না, কারণ অ্যামক্সিসিলিন অফ পেটেন্ট। কিন্তু আপনার যদি ধরেন যে গত 20 বছরে যেগুলো মার্কেটে এসেছে, এরকম অনেকগুলো রেট্রোভাইরাল ড্রাগস, অনকোলজি ড্রাগস, ক্যান্সার পেশেন্টদের ড্রাগস আছে, যেগুলো আসলে এক্সেমশন ছাড়া যদি আপনাকে করতে হয়, তাহলে দেখা যাবে যে ওই ওষুধগুলোর দাম 10 থেকে 20 গুণ কিংবা 100 গুণ বেড়ে যাবে। সো এটা ধরেন বিশেষ করে যারা রেট্রোভাইরাল কিংবা অ্যান্টি ক্যান্সার পেশেন্ট যারা, তাদের জন্য যদি খুব সহজে ট্রান্সলেট করি, যদি এখন ওষুধের দাম 1000 টাকা হয়, সেটা হয়ে যাবে 20,000 টাকা। এই সিনারিওতে এগুলো দুটোই কিন্তু খুব ক্রনিক পেশেন্ট, মানে পেশেন্টদের সারা বছরই আসলে এই ওষুধগুলো লাগে। সো তাদের জন্য ব্যাপারটা এখন, এটার দাম যদি 20 গুণ বেড়ে যায়, তাদের জন্য ব্যাপারটা মৃত্যুদণ্ডের কাছাকাছি একটা ব্যাপার হয়ে যাবে, বিকজ তাদের তখন আর অ্যাফোর্ডেবিলিটির ভিতরে থাকবে না। এটা একটা ফ্যাক্টর। সেকেন্ড, যেমন ধরেন আমাদের কতগুলো ট্যারিফ ব্যারিয়ার আছে, যে আমরা বিফ ইম্পোর্ট করতে পারি না, হ্যাঁ। সো কিন্তু আপনি যদি সেই ব্যারিয়ারটা তুলে দেন, এলডিসি গ্র্যাজুয়েশনের কারণে WTOর আন্ডারে আপনাকে তুলে দিতেই হবে, তখন যেটা দেখা যাবে যে আপনার বিফের দাম মার্কেটে কমে যাবে। হ্যাঁ, এটা কনজিউমারদের জন্য খুব ভালো, কিন্তু দেশে যে লক্ষ লক্ষ খামারি যারা আছেন, তারা তখন সর্বশান্ত হবেন। দেশে যারা অনেকগুলো আছে, ফুড প্রসেসিং অপারেশন আছে, যারা আসলে টিকে থাকতে পারবেন না। তার কারণটা এমন না যে তারা আসলে বিদেশিদের থেকে খুব যে ইনকম্পিটেন্ট কিংবা ইনএফিশিয়েন্ট, তা কিন্তু না। কিন্তু এটার মূল কারণটা হচ্ছে, দেখুন আমাদের যে লোকাল ম্যানুফ্যাকচারার কিংবা প্রডিউসার আছে, তাদের যে কস্ট বেস, ওখানে কিন্তু একটা বড় ধরনের অসঙ্গতি আছে। খুব সহজ বাংলায়, আপনি যদি আমেরিকাতে বসে গ্যাস কিনেন, আপনার গ্যাসের দাম পড়বে, হোলসেলে গ্যাস কিনেন, আপনার গ্যাসের দাম পড়বে 22 টাকা কিউবিক মিটার। আমি বাংলাদেশে বসে গ্যাস কিনতে চাইলে, আমাকে ইন্ডাস্ট্রিয়াল গ্যাস কিনতে চাইলে আমাকে দিতে হবে 42 টাকা কিউবিক মিটার। সো এই যে 20 টাকার গ্যাপ, এটা আমি কিভাবে অফসেট করব? আমার কিন্তু লোকাল মার্কেটে এটা অফসেট করার কোনো মেকানিজমই নেই। সো এইটা একটা সেকেন্ড একটা ইস্যু। থার্ড ইস্যু হচ্ছে আপনার কাস্টমস ডিউটি ড্রাস্টিক্যালি কমে আসবে। আমরা এখন রাফলি ইম্পোর্টের উপর 25 থেকে 30% মতো আমাদের ডিউটি পড়ে, নন এক্সপোর্টের ইয়েটা বাদ দিলে। এই যে ডিউটি, এবং এটা আমাদের 1/3 অফ আওয়ার টোটাল ট্যাক্স ইনকাম, এটা যদি ড্রাস্টিক্যালি কমে যায়, যে এটা ধরেন 1/3 এখন $10-12 বিলিয়ন লেভেলে আছে, এটা যদি $1-2 বিলিয়ন নেমে আসে, সরকারের কিন্তু ট্যাক্স কমে যাবে খুব সিগনিফিকেন্টলি।
সরকারের ট্যাক্স রেভিনিউ কমে গেলে আমাদের সরকারের যেই ইনভেস্টমেন্ট যেগুলো করতে হয়, যেটা আমাদের হেলথ কেয়ার, এডুকেশন থেকে শুরু করে সমস্ত কিছুর জন্য যে বাজেটটা অ্যাভেলেবেল থাকে, সেটা উধাও হয়ে যাবে। সো এইটা অফসেট করার জন্য আসলে আমাদেরকে তখন ইনকাম ট্যাক্স বাড়াতে হবে কিংবা ভ্যাট বাড়াতে হবে, কিন্তু সেটা ওই নেটটাতে আমরা এখনও প্রিপেয়ার্ড না। এটা হচ্ছে একটা থার্ড মেজর ইস্যু। ফোর্থ যে ইস্যুটা হচ্ছে যে আমাদের কিন্তু অনেক ধরনের সাবসিডি দিই আমরা, যে এগ্রিকালচারাল সাবসিডি দিয়ে, সে ফার্টিলাইজারের সাবসিডি দিই, হ্যাঁ, সেটার জন্য আসলে আমাদের কৃষকদের জন্য উৎপাদন খরচ কিছুটা হলেও কম সহনীয় পর্যায়ে থাকে, সেটা আমরা আর দিতে পারবো না। কিন্তু সেটা তো অল্টারনেট, এগুলো সব কটারই কিন্তু একটা অল্টারনেটিভ আছে, কাউন্টার মুভস আছে। কিন্তু কাউন্টার মুভসগুলো করতে গেলে আপনাকে অনেকগুলো জিনিস ইমপ্লিমেন্ট করতে হবে। যেমন সাবসিডির কথাটা যদি বলি, যে WTOর রুলসের আন্ডারে আমি আপনার ফার্টিলাইজারের সাবসিডি দিতে পারবো না। কোথাও কিন্তু বলা নেই আমি কৃষককে সরাসরি মানি ট্রান্সফার করতে পারবো না। কিন্তু মানি ট্রান্সফার যে আমরা যে সাবসিডি হিসেবে তাদেরকে যে সহায়তাটা দিচ্ছি, এটার তো একটা মেকানিজমটা তো দাঁড় করাতে হবে। আপনি যতক্ষণ এটা দাঁড় করাতে পারছেন ততক্ষণ কিন্তু আপনি ইউ আর নট রেডি টু ফেস দ্যাট LDC গ্র্যাজুয়েশন। আমাদের আপত্তিটা এই জায়গাতেই, যে এই যে কাজগুলো করার কথা ছিল, এটা আমরা কাজগুলো শেষ করে উঠতে পারিনি। ব্যাপারটা এমন না যে LDC গ্র্যাজুয়েশন আমরা করতে চাই না, ভাই, এটা রিয়ালিটি। আমাদের LDC গ্র্যাজুয়েশনের সবচেয়ে ইম্পর্টেন্ট যে ইন্ডেক্সটা, পার ক্যাপিটা ইনকাম, এটা আমরা 8-10 বছর আগেই আমরা আসলে অ্যাচিভ করে গেছি। কিন্তু এখন যে এই যে ফর্মাল ট্রানজিশনটা, এটার পিছনে যে কাজগুলো করা দরকার, এটা তো কমপ্লিট করা হয়নি। সো এটা আমরা আগামী বছরের মধ্যে এটা করতে পারবো এরকম ভাবারও কোনো কারণ নেই। আমি একটা প্রশ্ন জুড়ে দিই এটার সাথে। এখন যেটা বলা হচ্ছে, ব্যবসায়ী নেতারা সব এক হয়ে কিছুদিন আগে একটি 5 তারকা হোটেলে যখন প্রেস কনফারেন্স করলেন, তখন তারা বললেন যে এটা 2032 সালে নিয়ে যাওয়া উচিত, অর্থাৎ 6 বছর পিছিয়ে দেওয়া উচিত। তখন কি আমরা আসলে প্রস্তুতিটা নিতে পারবো? এতদিন তো পারলাম না। আমি একটু দ্বিমত করি এটার সাথে। আমার ব্যাপারটা হচ্ছে যে আমরা এটা যখনই করি, গ্র্যাজুয়েশনটা যখনই করি, তার আগে আমাদের যে প্রিপারেটরি কাজগুলো আছে, এটা যে কোনোভাবেই হোক এটা শেষ করতে হবে। সেটা যদি আমরা 2000 মানে এটা আমরা বলতে পারি যে 26-এর মধ্যে পারবো না, কিন্তু 27-28-এর মধ্যে যদি পারি, তাহলে আমাদেরকে 27-28-ই মেনে নিতে হবে। 32 আমরা বলছি ঠিকই, কিন্তু 32 বলে তারপর যদি কোনো কাজ না করি, তাহলে 32 কেন, 2042-এ গেলেও আমরা পারবো না, কাজটা করতে হবে। ওকে, আরেকটা বিষয় সেটা হচ্ছে যে একটু পুঁজিবাজারের প্রসঙ্গে আপনাকে নিয়ে আসতে চাই, যেহেতু আপনার কাজের একটা বড় অংশ ওটাকে ঘিরেও। সেটা হচ্ছে যে পুঁজিবাজারে কিছুদিন আগে আমরা দেখলাম যে মানে সংস্কারের উদ্যোগ নেওয়া হলো, এক ধরনের কমিটিও কাজ করছে। এর মাঝেই আমরা দেখলাম যে সূচক একটা সর্বনিম্ন পর্যায়ে নেমে গিয়েছিল ঢাকাতে। আবার আমরা দেখতে পাচ্ছি গত 1 বছরে মাত্র 3টা IPO আমরা আনতে পেরেছি। পুঁজিবাজারে ওভারঅল যে এক ধরনের আইডিয়া অফ মানে কি বলবো আস্থাহীনতা, এটা এখনও বিরাজমান এবং বিনিয়োগকারীরা এখনও কিছুটা মানে কি বলবো সেফ সাইডে, মানে সেফ খেলছেন, যে তারা খুব বেশি রিস্ক এখন নিচ্ছেন না। পুঁজিবাজারকে ঘিরে কি আপনি বড় কোনো পরিবর্তন দেখেন? দেখতে চাই, পরিবর্তন দেখতে চাই, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। বাট আমি একটু অধিকাংশ মানুষের সাথে আমি একটু দ্বিমত করি। দেখুন, ইন্ডেক্স কত হবে সেটা ঠিক করেন বিনিয়োগকারীরা। আমি কত টাকায় কিনবো, আমি কিন্তু মানে ACC কিংবা আমার প্রফেসর সাহেব কিংবা আমার অ্যানালিস্ট যাই বলুক না কেন, আমি যদি মনে করি যে আমার জন্য আসলে 10 টাকাই টার্গেট প্রাইস, আমি কিন্তু 10 টাকাতেই কিনবো। এবং আমরা বিনিয়োগকারীরা যদি 10 টাকাতে কিনি, প্রাইস কিন্তু 10 টাকা। আমরা বিনিয়োগকারীরা যদি ঠিক করি এটার দাম 20 টাকা, তাহলে এটার দাম 20 টাকা হবে। এটা আসলে এই যে বাজারের প্রাইস লেভেল কি হবে, ইন্ডেক্স কি, আলটিমেটলি ইন্ডেক্স কি হবে, সেটা কিন্তু আসলে ACC ঠিক করেন না, সেটা ঠিক করেন বিনিয়োগকারীরা। তারা যে দামে কিনবেন সেটাই আসলে রাইট প্রাইস। এখন তাহলে আপনি যদি দেখেন যে আগামী গত কয়েকদিন মানে গত 2-3 বছরের হিসাবে যদি দেখি, কেন আমাদের ইন্ডেক্স পড়ে গেছে, 7000 লেভেল ছিল, ওখান থেকে কেন 5000 এসছে, এটা খুব সহজ বাংলায় যদি বলি, দেখুন, ইন্টারেস্ট রেট বাড়লে ইন্ডেক্স কমে, এটা হচ্ছে বেসিক প্রিন্সিপাল। সো আপনি যদি দেখেন যে আমরা যদি বলি যে PE মাল্টিপল, প্রাইস আর্নিং মাল্টিপল এবং আউটলুক, দুটোই যদি দেখি, প্রথমেই যেটা শুরু করেছিলাম, দেখুন কর্পোরেট সেক্টর তো একটা বড় ধরনের বিপদের মধ্যে আছে। আমরা তো দেখতে পাচ্ছি যে প্রফিটেবিলিটি ড্রাস্টিক্যালি কমে গেছে, EPS 10-15% কমেছে। EPS যদি আর্নিংস পার শেয়ার যদি 10-15% কমে, প্রাইস তো তাহলে ওই হিসাবে কমে আসার কথা, ইন্টারেস্ট রেটের হিসাব বাদ দিলেও। তো আপনি ওইভাবে চিন্তা করলে দেখবেন যে গত 1 বছরে আসলে ইন্ডেক্সে কিন্তু ওই লেভেলেরই আসলে রিডাকশন হয়েছে। সো এইটা আমি মনে করি, একদিক থেকে আমি মনে করি যে এই ধরনের প্রাইস মুভমেন্টে
রেগুলেটরকে কখনোই ইন্টারভেন করা উচিত না। মার্কেট যদি 4,000 টাকা হয়, তার মানে আমরা বিনিয়োগকারীরা মনে করি যে 4,000 টাকা হচ্ছে প্রাইস। আমরা যদি মনে করি যে আসলে 8,000 টাকা হওয়া উচিত, তাহলে কিন্তু আমরা যা কিছু যেখান থেকে টাকা পারি এনে কিনে 4,000 টাকায় কেনা শুরু করব, এবং কিনতে কিনতে এটা 8,000 পর্যন্ত নিয়ে ঠেকবে। সো এটার বলার কারণটাই হচ্ছে এরকম যে প্রাইস মেকানিজম, প্রাইস কন্ট্রোল শুড নট বি রেগুলেটেড, পিরিয়ড। প্রাইসের ব্যাপারে বরঞ্চ আমি মনে করি এসিসির কাছে আমার আবেদন থাকবে যে সবচেয়ে বেশি ফোকাসটা করা উচিত হচ্ছে আমাদের যাতে মার্কেটের ভলিউমটা ড্রাইভ করা যায়। সেক্ষেত্রে আসলে দেখতে হবে যে ব্রোকাররা কিভাবে তাদের নেটওয়ার্কটা এক্সপান্ড করতে পারেন, আরও বেশি সংখ্যক মানুষকে, আরও বেশি সংখ্যক বিনিয়োগকারীকে বাজারে নিয়ে আসতে পারেন। এবং এখানে আরেকটা বড় আমাদের একটা সমস্যা আছে। দেখুন, এই মুহূর্তে আমাদের মার্কেট ইজ একুইটি ইজ লং অনলি, মানে হচ্ছে আপনি শুধুমাত্র একুইটি কিনে ধরে বসে থাকতে পারবেন। এটা মানে এফেক্টিভলি আমাদের জন্য মার্কেটে যে ফিক্সড ইনকাম যেটা বলি আমরা, যে বন্ড মার্কেট, এটা মোটামুটি ইনভেস্টারদের জন্য থেকে যাচ্ছে, ইনভেস্টারদের আওতার বাইরে থেকে যাচ্ছে। এটাকে নিয়ে আসা দরকার, কারণ আপনি যদি ডিভিডেন্ড চান কিংবা আপনি যদি স্টেডি ক্যাশ ইনফ্লো চান, তাহলে আপনাকে কিনতে হবে বন্ড। সেটা তো আপনি ডিভিডেন্ড দিয়ে তো হবে না। কিন্তু আপনি যদি মিক্স চান, তাহলে আপনাকে কিনতে হবে মিউচুয়াল ফান্ড, যেটা সামবডি প্রফেশনাল এটা মিক্স অ্যান্ড ম্যাচ করে আপনাকে রিটার্নের রেশিওটা ঠিক করে দিবে। কিন্তু আপনাকে যদি বলা হয় যে আপনি শুধুমাত্র নিজের ইচ্ছা গিয়ে ইকুইটি কিনতে পারবেন এবং সেটা নিয়ে শুধুমাত্র আপনি স্পেকুলেটিভ ট্রেড করতে পারবেন, দুইটা কিন্তু এক জিনিস না। পুরো মার্কেট যদি ইনভেস্টার না থাকে, যদি সেভিংসের জন্য ব্যবহার না হয়, শুধু স্পেকুলেটর বেসড একটা মার্কেট হতে পারে না। স্পেকুলেটর বেসিসে যে মার্কেট চলছে সেটা এখনো লং টার্ম ফাইন্যান্সিং এর জন্য আমাদের খুব একটা কাজে আসেনি, ব্যাংকের উপরে অনেক প্রেশার পড়ছে। আমার প্রশ্নটা হচ্ছে যে বন্ড মার্কেট আর মিউচুয়াল ফান্ডের কথা আপনি বলেন, খুব পপুলার টুল, প্রতিবেশী দেশেই বিলিয়ন ট্রিলিয়ন তাদের মুদ্রার মানে লেনদেন হয়ে যায়, আমরা চালুই করতে পারলাম না ঠিক মতো। এটা একটা অদ্ভুত লাগে না আপনার কাছে? এটা আসলেই ব্যাপারটা আপনি যদি একটু ভিতরে ঢুকতে হবে, এটা কেন চালু হয়নি। এটার দুটো আলাদাভাবে বুঝি। মিউচুয়াল ফান্ডে কিন্তু আমাদের একটা ইন্ডাস্ট্রির একটা দুর্নাম ক্রিয়েটেড হয়ে গিয়েছিল বিকজ অফ অনেকগুলো অ্যালিগেশন আমরা দেখেছি, মিসম্যানেজমেন্টগুলো দেখেছি। আমরা দেখেছি যে ক্লোজড এন্ড ফান্ডকে ওপেন এন্ড ফান্ডকে ক্লোজড এন্ড ফান্ড, এরকম ফান্ডের ক্লোজড এন্ড ফান্ডের লাইফ এক্সটেনশন, এই জিনিসগুলো আসলে আমার মনে হয় একটা লং টার্ম ড্যামেজ করেছে। সেকেন্ড যেই জিনিসটা হচ্ছে যে দেখুন, আমরা কিন্তু এখানে এবং স্কেল এবং ফির একটা ইস্যু আছে। যে মিউচুয়াল ফান্ডের ব্যাপারটা হচ্ছে আপনি যদি একটা মিনিমাম সাইজ অ্যাচিভ করতে না পারেন, তখন কিন্তু আসলে আপনার ওই যে ফি যে স্ট্রাকচারটা আছে সেটা কিন্তু সাফিসিয়েন্ট না ফর এক্সপানশন। আমি একটা খুব সহজ একটা এক্সাম্পল বলি আপনাকে। আপনি যদি আমাদের এই রিজিয়নের টেলিভিশনগুলোতে দেখেন, প্রচুর দেখবেন আপনি মিউচুয়াল ফান্ডের ইনভেস্টমেন্ট অ্যাডভার্টাইজমেন্ট দেখবেন। বাংলাদেশে এটা কখনো দেখবেন না। কখনোই না। কারণটা কি? কারণটা ব্যাপারটা এমন না যে মিউচুয়াল ফান্ড অ্যাডভার্টাইজ করতে পারেন না, কিন্তু সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে মিউচুয়াল ফান্ড যে অ্যাডভার্টাইজ করে যে রিটেলে যে এক্সপানশন করবেন, ব্র্যান্ড বিল্ডিং করবেন, সেই ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটিটা কিন্তু তাদের নেই। বিকজ আপনার ফান্ডের ফি ইনকামটা এতই মিনিমাল, যে মানে মিনিমাল হলে হয় কি, মানে ধরেন আপনাকে বলা হলো যে আপনি 0.5%-এর উপরে চার্জ করতে পারবেন না। সো তার মানে হচ্ছে আপনি যতক্ষণ না একটা বিশাল বড় একটা সাইজে যেতে পারছেন, ততক্ষণ কিন্তু আপনার কাছে ওই মার্কেটে এক্সপানশনের ইনভেস্টমেন্ট করার ক্যাপাসিটি নেই। সো এইখানে একটা ট্রেড অফের একটা বড় ধরনের সমস্যা হয়ে গেছে আমাদের। সিমিলারলি বন্ডের ক্ষেত্রেও ডিস্ট্রিবিউশন, মার্কেটে যে ডিস্ট্রিবিউশন মেকানিজমটা, আমরা যেমন ধরেন এভাবে বলি, বাংলাদেশে প্রায় কয়েক লক্ষ কোটি টাকার এফডিআর ক্রিয়েটেড হয় এভরি ইয়ার, ব্যাংকের ফিক্সড ডিপোজিট। তার 1%ও কিন্তু আমরা বন্ড মার্কেটে করতে পারি না। কারণটা হচ্ছে আমাদের ক্যাপিটাল মার্কেটের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কটা যাদের কাছে পৌঁছায়, তারা কিন্তু আসলে এই এফডিআর এর ইনভেস্টার না। বরঞ্চ আমি এভাবে বলি যে এফডিআর এর ইনভেস্টার যারা, তাদের কাছে কিন্তু আমরা ক্যাপিটাল মার্কেট থেকে পৌঁছাতে পারছি না। সো এই যে ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কে যেই রেস্ট্রিকশনটা থেকে যাচ্ছে, এটাই হচ্ছে আমি মনে করি বোথ মিউচুয়াল ফান্ড এবং ফিক্সড ইনকামের জন্য, ফিক্সড ইনকামের সম্প্রসারণের জন্য সবচেয়ে বড় অন্তরায়। ওকে, আমি একটু ছোট্ট করে জানতে চাই, তারপর একটা বিরতি নেব একেবারে 1 মিনিটে। সেটা হচ্ছে যে আমরা একটা চীনা কনসোর্টিয়াম এনেছিলাম পুঁজিবাজারে, সেটা নিয়ে আমরা কি লাভ করতে পারলাম? আমি তো আসলে দেখতে পাচ্ছি না যে বিশেষ কোনো লাভ হয়েছে, বিকজ আমাদের চাইনিজ যে কাউন্টারপার্ট আছেন, তারা আসলে খুব একটা ইন্টারেস্ট দেখাননি। পার্ট অফ দ্য রিজন আই সাসপেক্ট ইজ তারা যেই এক্সপেকটেশন নিয়ে এসেছিলেন যে যা করতে পারবেন, আমার ধারণা সেটা তারা করতে পারেননি। সো এই ধরনের কোনো, এটা ছাড়া তো আর কোনো এক্সপ্লেনেশন আমার চোখে পড়ছে না।
একেবারে তাদেরকে আমরা অ্যাক্টিভ দেখি। আমরা আরেকটি বিরতি নিব, বিরতির পর ফিরে এসে আমরা আপনাকে কিছু র্যাপিড ফায়ার প্রশ্ন করবো, আরও কিছু প্রশ্নের উত্তর জানবো। দর্শক, একটি বিরতির পর খুব দ্রুত ফিরছি, আমাদের সাথেই থাকুন। আরেকবার স্বাগত, আপনারা দেখছেন দ্য বিজনেস। আমাদের সাথে স্টুডিওতে আছেন ডিসিসি এর সাবেক প্রেসিডেন্ট এবং রিভারস্টোন ক্যাপিটালের সিইও আশরাফ আহমেদ। আমি বলেছিলাম র্যাপিড ফায়ার প্রশ্ন করবো, এবং আপনি জানেন এটা ইয়াংরা পাঠায়, এটা আমার প্রশ্ন না, তাদের হয়ে আমি প্রশ্নগুলো করি। র্যাপিড ফায়ার আজকে 10টা প্রশ্ন। তারা প্রথমেই যেটি জানতে চায়, আপনি যদি এই মুহূর্তে একজন বিনিয়োগকারী হন, আপনি নিঃসন্দেহে বিনিয়োগকারী, তাহলে আপনি এখনই কি বাংলাদেশে বিনিয়োগ করতেন নাকি কিছুদিন অপেক্ষা করতেন? এটা আসলে ডিফারেন্ট সেক্টরের জন্য ডিফারেন্ট ইস্যু। বাংলাদেশের লং টার্ম স্ট্রেংথ, আপনি যদি আমি চিন্তা করি যে বিশাল বড় লেবার ফোর্স আছে, সো এডুকেশন অ্যান্ড ইনভেস্টমেন্ট যদি হয় আমি করব, এখন যে কোনো সময় এটা করা যায়। কিন্তু যদি দেখা যায় যে এমন কোনো কিছু করতে চাচ্ছি যেখানে আসলে বড় ধরনের পলিসি ইস্যুস আছে কিংবা ট্যাক্স পলিসি ইস্যুস আছে, সেক্ষেত্রে আমি ওয়েট করব। ওকে, এই রিলেটেড আরেকটা প্রশ্ন একদম শেষে আসবে, সেটা এখন বলবো না, পরে। 2 নম্বর প্রশ্ন, অন্তর্বর্তী সরকারের 1 বছরে এই সরকারের সবচেয়ে ভালো অর্থনৈতিক সিদ্ধান্ত কোনটি ছিল, সবচেয়ে অজনপ্রিয় কোনটি মনে হয়েছে আপনার কাছে? সবচেয়ে ভালো সিদ্ধান্তের একটা ছিল আপনার, আমরা যেটা করেছি যে আমাদের ফরেন এক্সটার্নাল ডেট যেমন 100 বিলিয়ন থেকে 112-13 বিলিয়ন লেভেলে গেছে। এই যে $10 বিলিয়ন আমরা বিভিন্ন মাল্টিল্যাটারাল এজেন্সির কাছ থেকে ঋণ করেছি, এটার ফলে কিন্তু আমাদের যে $31 বিলিয়ন রিজার্ভ এসছে, এটার একটা বড় কন্ট্রিবিউটর এটা আমি মনে করি একটা ভালো উদ্যোগ। সেকেন্ড ইস্যু হচ্ছে যে যদি সবচেয়ে অজনপ্রিয় হিসাবের কথা বলি, আমি যেটা বলবো সেক্ষেত্রে হয়তোবা ব্যবসায়ীদের জন্য এই যে আপনার লোন ক্লাসিফিকেশনের যেই চেঞ্জটা এবং ইন্টারেস্ট রেটের যে মনিটারি পলিসি, যেটা আমি মনে করি এই দুটো সবচেয়ে অজনপ্রিয় সিদ্ধান্তের মধ্যে পড়ে। 3 নম্বর প্রশ্ন, কর কমানো নাকি নিয়ম সহজ করা, কোনটি এই মুহূর্তে ব্যবসা বান্ধব পরিবেশের জন্য বেশি জরুরি? নিয়ম সহজ করা। নিয়ম সহজ করা। 4 নম্বরে, পুঁজিবাজারে আগে আস্থা ফিরবে নাকি ব্যাংকিং খাতে আগে শৃঙ্খলা ফিরবে, কোনটি আগে হওয়া উচিত? ব্যাংকিং খাতে শৃঙ্খলা না ফিরলে আপনার মনিটারি মানি মার্কেট স্টেবল হবে না। মানি মার্কেট স্টেবল না হলে ক্যাপিটাল মার্কেটও আসলে আস্থা ফিরবে না। ওকে, ভাইস ভার্সা। 5 নম্বর প্রশ্ন, পরের 12 মাসে আপনি বেশি আশাবাদী কোনটি নিয়ে, রপ্তানি খাত নিয়ে নাকি দেশীয় শিল্প নিয়ে? রপ্তানি খাত, কারণ রপ্তানি খাতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ট্রাম্প ট্যারিফস। ওটাতে যদি একটা সেটেলমেন্টে চলে আসে, ইন দ্য সেন্স যে চায়না এবং ইন্ডিয়াতে কি হবে তার উপরে ডিপেন্ড করে, সেটা চলে আসলে আমাদের জন্য পাথওয়েটা ক্লিয়ার হবে। সো এটা হলে যে দের ইজ এ ভেরি হাই প্রবাবিলিটি আমাদের জন্য ইট ক্যান বিকাম ফেভারেবল। এই মুহূর্তে বাংলাদেশ ব্যাংকের কোন সিদ্ধান্তটি সবার আগে নেওয়া উচিত? আমি মনে করি যে এই যে ব্যাংক রিস্ট্রাকচারিং, যেটা বাংলাদেশ ব্যাংক যেটা সিদ্ধান্তটা নিলেন যে 5টা ব্যাংক মার্জ করবেন, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। কারণ মার্জ করার মানে হচ্ছে আপনি 5টা প্রবলেমকে একটা প্রবলেমে কনভার্ট করলেন, কিন্তু ওই একটা প্রবলেমও কিন্তু বিশাল বড় প্রবলেম রয়ে যাচ্ছে। এই প্রবলেমটাকে রিজলভ করার জন্য যে স্টেপগুলো নিতে হবে সেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর। ওকে, 7 নম্বর প্রশ্ন, এখনকার যারা তরুণ উদ্যোক্তা তাদের সবচেয়ে বড় শক্তি কি, সাহস নাকি নলেজ? সাহস আসলে যদি ফাইন্যান্সিয়াল টার্মসে বলি, এটা হচ্ছে রিস্ক টেকিং এবিলিটি। এটা আসলে না বুঝে রিস্ক নেওয়াটা কখনোই খুব একটা কাজের কিছু বলে আমি মনে করি না। সো নলেজ বেসটা ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। ওকে, 8 নম্বর প্রশ্ন, বাংলাদেশের কর্পোরেট লিডারশিপের বড় ক্রাইসিস কি? সবচেয়ে বড় ক্রাইসিস হচ্ছে যে আমরা যেই ধরনের রিস্ক ফেস করি সেটার জন্য প্রাইসিংও করতে পারি না, সেটার জন্য প্রিপারেশনও নিতে পারি না, সেটার জন্য যথেষ্ট স্কিলও আমাদের খুঁজে পাওয়া যায় না। ওকে, 9 নম্বর প্রশ্ন, আজকে যদি আপনাকে একজন বিনিয়োগ গাইড দিতে বলা হয়, আপনি কাকে বলবেন, সরকারকে নাকি বেসরকারি খাতকে? বেসরকারি খাত। ওকে, আবারও যে প্রশ্নটা রিপিট হবে বলেছিলাম, আপনাকে আবারও একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন দিচ্ছি। ধরুন আপনাকে কেউ একটা $1 বিলিয়ন ফান্ডিং দিল এবং বলল যে এই পুরোটাই বাংলাদেশে বিনিয়োগ করতে হবে, আপনি কোন 3টি খাতে বিনিয়োগ করবেন আর কোন খাতগুলোকে এড়িয়ে চলবেন? এই মুহূর্তে যদি বিনিয়োগ করতে হয়, ধরুন আমাকে বলা হলো যে আগামী 3 মাসের মধ্যে ডিসিশন নিতে হবে, আমি মনে করি প্রাইমারি ফোকাস হওয়া উচিত হেলথ কেয়ার, প্রাইমারি ফোকাস হওয়া উচিত এডুকেশন, প্রাইমারি ফোকাস হওয়া উচিত আমাদের লজিস্টিক্স। আর কোন 3টা আপনি অ্যাভয়েড করবেন? এই মুহূর্তে লং টার্ম ইনভেস্টমেন্টস যেগুলো ধরেন ইন্ডাস্ট্রিয়াল কিংবা ম্যানুফ্যাকচারিং অথবা লোকাল ব্র্যান্ড রিলেটেড, যেখানে দুটোতেই আপনার কিন্তু বড় ধরনের ট্যাক্স পলিসি ইম্প্যাক্ট আছে, এইগুলো হয়তো বা এই মুহূর্তে অ্যাভয়েড করব যতক্ষণ না স্টেবিলিটি আসছে। ওকে, ফেরার আমরা র্যাপিড ফায়ারের অংশটি শেষ করলাম। আশা করি যাদের যে উত্তর দরকার তারা সেটি পেয়ে গেছে। এবার একটু বড় প্রশ্নের দিকে আবারও যেতে চাই। আমরা তো আজকে বিনিয়োগ নিয়ে কথা বলছি, বিনিয়োগের পরিবেশ নিয়ে কথা বলছি। আমরাই দেখতে পাচ্ছি যে যতটা বিনিয়োগ এক্সপেক্টেড ছিল ততটা আসেনি।
প্রশ্ন হচ্ছে এটার একটা ইমপ্লিকেশন, সেটা হচ্ছে যে এখন একটা বড় মানে আমাদের ইয়াং ওয়ার্কফোর্স তারা মনে করে যে এরকম চলতে থাকলে আগামীতে তাদের কাজের এক ধরনের সংকট তৈরি হয়ে যাবে, তারা উদ্যোক্তা হিসেবে খুব একটা ফান্ডিং পাচ্ছেন। এটা আপনিও জানেন যে ব্যাংক থেকে তারা বা ভেঞ্চার ক্যাপিটাল থেকেও তারা এই ফান্ডিংগুলো পাচ্ছেন, অনেকে হারিয়েও যাচ্ছেন যারা ফান্ড পেয়েছেন। একটা বড় অংশ বিদেশ চলে যাচ্ছে। হ্যাঁ, তারা জানতে চায় আপনার কাছে তাদেরকে আসলে অন্য কোনো অল্টারনেটিভ নিয়ে ভাবা উচিত এই মুহূর্তে, কারণ ক্যারিয়ার নিয়েও তারা কিছুটা রিস্কি অবস্থায় আছে। প্রথম যেটা বলবো যে দেখুন, আমি মনে করি আমরা যেই ধরনের মানে আমাদের 7-8 লাখ গ্র্যাজুয়েট তৈরি হয় বছরে, 7-8 লাখ গ্র্যাজুয়েটকে বাংলাদেশে এমপ্লয় করার মতন ক্যাপাসিটি আসলে আমাদের সার্ভিস সেক্টর অতটা বড় না। তার মানে কি যে এই 7-8 লাখ যদি হোয়াইট কলার জবে কাজ করতে কাজ করতে চান, তাদেরকে এটা বিদেশে যেতেই হবে। বিদেশে যেতে গেলে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট আমি যেটা মনে করি সেটা হচ্ছে দুইটা জিনিস। একটা হচ্ছে স্কিল লেভেল, সেকেন্ড হচ্ছে সার্টিফিকেশন। যে আপনার যদি ধরুন আপনি যদি ব্লু কলার ওয়ার্কার হিসেবে, কনস্ট্রাকশন ওয়ার্কার হিসেবে কাজ করেন, আপনার যেই আর্নিংস যেটা হবে, আপনি যদি খুব সহজ যদি একজন অ্যাকাউন্টিং অ্যাসিস্ট্যান্ট কিংবা একজন সেলসম্যান অ্যাসিস্ট্যান্ট অথবা আপনার মেডিকেল টেকনোলজিস এই সমস্ত ফিল্ডে কাজ করেন, আপনার বেতন কিন্তু প্রায় কয়েক গুণ বেশি হবে। কিন্তু এই যে এই জবগুলোতে যদি যেতে হয়, এখানেও কিন্তু প্রচুর ডিমান্ড আছে। আপনি মানে ব্যাপারটা একটা হসপিটালে যদি 10 জন ডাক্তার থাকে, আপনার কিন্তু 20-30 জন মেডিকেল টেকনোলজিস্ট কিংবা নার্স দরকার হয়। সো এই যে এগুলোও কিন্তু খুব কঠিন সার্টিফিকেশন এবং শিক্ষার স্কিলের ব্যাপার আছে। সো এই স্কিলগুলো যদি আপনার অ্যাকোয়ার করতে পারেন এবং গ্লোবালি অ্যাকসেপ্টেবল সার্টিফিকেশন যদি জোগাড় করতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার একটা বড় ধরনের জব অপরচুনিটি ক্রিয়েটেড হচ্ছে শুধু বাংলাদেশে না, পৃথিবীর সব জায়গাতেই। সো এইটা আমি মনে করি সবচেয়ে বড় ফোকাস এরিয়া হওয়া উচিত। তার মানে হচ্ছে সোজা বাংলায় আপনাকে গ্লোবালি কম্পিটিটিভ হতে হবে যদি আপনি গ্লোবাল মার্কেটে কাজ করতে চান। আপনি যদি ওই কম্পিটিটিভ স্কিলটা যদি না থাকে, আপনার ওই এজটা যদি না থাকে, তাহলে কিন্তু আপনি এটা পারবেন না করতে। যদি তাই হয় তাহলে আমাদের যে উদ্যোক্তারা যারা উদ্যোগী হতে চান, তারা এন্টারপ্রেনার হতে চান, তারাও তো ফান্ডিংটা পাচ্ছেন না। ব্যাংকিং সেক্টর তাদেরকেও যে খুব বেশি ফান্ডিং দিচ্ছে তা না, ভেঞ্চার ক্যাপিটালগুলো বা স্টার্ট আপ ফান্ডগুলো থেকেও যে অনেক বেশি টাকা আসছে সেটাও না, আবার তাদেরকে যে গাইড করছে কেউ সেটাও সম্ভব হচ্ছে না। তাহলে কি করবে? গত 50 বছরে বাংলাদেশে কয়েক কোটি উদ্যোক্তা তৈরি হয়েছেন। তাদের কেউ কি জীবনের প্রথম ব্যবসা শুরু করার জন্য ব্যাংকের কাছ থেকে টাকা পেয়েছিলেন? আমার মনে হয় না। সো যে প্রবলেমটা ছিল সেখানেই থেকে যাচ্ছে। উদ্যোক্তা হতে গেলে আপনাকে এন্ড অফ দ্য ডে প্রথম যে ব্যবসাটা করবেন সেটা আপনাকে বিভিন্ন ধরনের এঞ্জেল ফান্ডিং ছাড়া আসলে কাউকে আমি করতে দেখিনি। এইভাবেই মানে এই কনস্ট্যান্টটা আমাদের জন্য থেকে যাচ্ছে। সো আমাদেরকে ওইভাবেই করতে হবে। ইনফ্যাক্ট আমি নিজে যখন আমার প্রথম ব্যবসা শুরু করেছি চাকরি ছেড়ে, তখন কিন্তু আমি যেটা করেছি, আমার প্রথম পুঁজি ছিল আমার নিজের জমানো সেভিংস। সো সেটার জন্য তো আসলে বছরের পর বছর কাজ করতে হয়েছে। ওকে, নিঃসন্দেহে। আমি একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে শেষ প্রশ্নটি করতে চাই। ঠিক 1 দশক পরে এখনকার আপনি যে বাস্তবতা দেখছেন, 10 বছর পরে বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের পরিবেশকে আপনি কোথায় দেখেন? অপটিমিস্টিক্যালি যদি দেখতে চাই, 2035 সনে আমাদের যে 2041 সনে যে পার্সপেক্টিভ প্ল্যান ছিল, সেটা অনুসারে যদি আমরা কাজ করতে পারতাম, তাহলে আমরা উই উড হ্যাভ বিন ভেরি মাচ অন আওয়ার ওয়ে টু বিকামিং এ হাই ইনকাম ইকোনমি। সেটা যদি সম্ভব হয়, তাহলে আমি মনে করি যে বাংলাদেশের আসলে ইকোনমি ইন নেক্সট 10 years শুড গ্রো বাই অ্যাটলিস্ট ডাবল। সেই পাথে থাকতে আমরা এই মুহূর্তে ওই পাথে নেই। সো সেটা যদি না হয়, আমরা একটু আগে যেটা বলছিলাম যে যদি স্ট্যাগফ্লেশনের ফাঁদে আমরা পড়ে যাই, তাহলে এই গ্রোথটা হবে না। আমাদেরকে সেখান থেকে সাবধান থাকতে হবে। হ্যাঁ, অনেক ধন্যবাদ অবশ্যই পাবেন, আপনি আমাদেরকে স্টুডিওতে এসে সময় দিয়েছেন সেজন্য ধন্যবাদ আপনাকে। তার মানে হচ্ছে বাংলাদেশের অর্থনীতি নিয়ে বা ব্যবসা বাণিজ্যের পরিবেশ নিয়ে কিছুটা হতাশা তৈরি হতেই পারে, সেটা এক ধরনের আপস অ্যান্ড ডাউনসের ভিতরে সবসময় থাকে, কিন্তু সম্ভাবনাগুলোকে আসলে নষ্ট হতে দেওয়া যাবে না। দেশীয় উদ্যোক্তাদের কথা বলি বা বিদেশি বিনিয়োগকারীদেরকে নিয়ে আসার কথা, সবাই কিন্তু এক ধরনের স্বস্তি চান আমাদের অর্থনীতিটাকে দেখে। সেই স্বস্তি ফিরিয়ে আনো যে খুব সহজ কাজ না, সেটাও আমরা বুঝি, কিন্তু সেই জায়গাটিতে আসলে আমরা কতটা গতি ধরে রাখতে পারছি সেটি গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা যারা এই মুহূর্তে আশরাফ আহমেদের মধ্যে উদ্যোক্তাদেরকে দেখি বা আরও যেসব উদ্যোক্তাদের সাথে কথা বলি, তারা কিন্তু এক ধরনের ডিসিপ্লিন চান, যেই ডিসিপ্লিনটা এনশোর করা এই মুহূর্তে সবচেয়ে বেশি জরুরি, এবং সেই ডিসিপ্লিন এনশোর করার জন্য আশা করি নীতি নির্ধারকরা যা কিছু করবেন সেটি আমাদের অর্থনীতির জন্য ভালো কিছুই হবে। এতক্ষণ ধরে যারা আয়োজন দেখেছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন।